আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে প্রথম ক্লাস শুরু। চলো ক্লাস শুরু করা যাক। দেখো আমাদের প্রথম অধ্যায়ের নামটা কি? দেখো আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। তাহলে আমাদের এখানে ভৌত রাশি সম্পর্কে আলোচনাটা আছে। সাধারণ অর্থে রাশি জিনিসটা কি? রাশি জিনিসটা হচ্ছে এই মহাবিশ্বে যা কিছু পরিমাপযোগ্য তাই কিন্তু রাশি। কিন্তু সবগুলো পরিমাপযোগ্য হলেও কিছু রাশি আছে যেগুলোকে কোনো একটা সংখ্যা বা একক দিয়ে প্রকাশ করা যায় না। কিছু কিছু রাশি আছে যে রাশিগুলোকে আসলে সংখ্যা দিয়ে বা একক দিয়ে প্রকাশ করা যায় না। যেমন সৌন্দর্য বা রং, এগুলোকে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। সেই জন্য রাশিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ভৌত রাশি আর আরেকটি হচ্ছে অভৌত রাশি। তাহলে ভৌত রাশি সেগুলোকে সংখ্যা এবং একক দিয়ে প্রকাশ করা যায়। তাহলে দেখো ভৌত রাশিটা কি? যে ভৌত পরিমাণকে সংখ্যা এবং একক একক এর সাহায্যে সংখ্যা এবং এককের সাহায্যে প্রকাশ করা যায় তাকে ভৌত রাশি বলে। তাহলে ভৌত রাশি হইতে গেলে তার গুণ থাকতে হবে দুইটা। সেটা হচ্ছে সংখ্যা এবং একক দ্বারা তাকে প্রকাশ করা যাবে। তাহলে ভৌত পরিমাণটা কি? দেখো ভৌত পরিমাণ বলতে বোঝায় প্রকৃতিতে বিদ্যমান এমন কোন পরিমাপযোগ্য গুণ বা বৈশিষ্ট্য যাকে সংখ্যা ও একক দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ প্রকৃতিতে বিদ্যমান এমন কোন পরিমাপযোগ্য গুণ বা বৈশিষ্ট্য, তাহলে পরিমাপযোগ্য হইতে হবে সেই গুণ বা বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে ভৌত পরিমাণ। তাহলে বুঝতেই পারছো যে ভৌত পরিমাণ বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে পরিমাপযোগ্য গুণ বা বৈশিষ্ট্য। তাই যদি আমরা একবারে বুঝতে চাই তাহলে ভৌত রাশির তিনটা বৈশিষ্ট্য থাকতেই হবে। সেটা হচ্ছে সেটাকে পরিমাপযোগ্য হইতে হবে, সেটাকে সংখ্যা দ্বারা এবং সেটাকে একক দ্বারা প্রকাশ করা যাবে। তাহলে ভৌত যে রাশি আছে এর তিনটা গুণ, 1, 2 এবং 3। তাহলে কি? 1 হচ্ছে সেটা পরিমাপযোগ্য হইতে হবে, 2 সেটাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে এবং 3 তাকে এককের সাহায্যে প্রকাশ করা যাবে। তাহলে দেখো সেই দৃষ্টিকোণ থেকে রাশিগুলোকে এক নজরে যদি আমরা দেখি তাহলে প্রকৃতির উপর নির্ভর করে রাশি দুই প্রকার এবং উৎপত্তির উপর নির্ভর করে রাশি দুই প্রকার। প্রকৃতির উপর নির্ভর করে রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার এবং একটা হচ্ছে ভেক্টর। তাহলে এরা স্কেলার কি? স্কেলার হচ্ছে যার শুধু মান আছে কিন্তু তার নির্দিষ্ট কোনো দিক নাই। ভেক্টর হচ্ছে মান আছে কিন্তু তার নির্দিষ্ট একটি দিকও আছে। আবার উৎপত্তির উপর নির্ভর করে রাশি দুই প্রকার, এক মৌলিক রাশি এবং 2 যৌগিক বা লব্ধ রাশি। তাহলে যৌগিক বা লব্ধ যেটা সেটা কিন্তু যৌগিক রাশি। তাহলে আরেকটি আছে সেটা হচ্ছে টেনসর। তো টেনসর এমন একটি রাশি যার মান আছে এবং দিকও আছে কিন্তু দিক বিবেচনার যোগ্য হয় না। তো টেনসরের মধ্যে দুইটা উদাহরণ হচ্ছে 1 চাপ, 2 তড়িৎ প্রবাহ। তাহলে এই দুইটা যদি এখন তোমাদের আসে, যেহেতু তোমাদের ভেক্টরের কোনো কনসেপ্ট তোমাদের নেই সাধারণত, সেজন্য তোমরা কি করবা, এই টেনসর আসলে এটাকে স্কেলারের মধ্যে তোমরা গণ্য করবা। অর্থাৎ যদি এমসিকিউতে আসো চাপ এবং তড়িৎ প্রবাহ কি রাশি, তাহলে তোমরা কি করবা, এখানে স্কেলারের মধ্যে সেটা ইনক্লুড করে দেবে, অর্থাৎ অ্যান্সার হবে স্কেলার। তাহলে এখন আসো, তাহলে উৎপত্তির উপর নির্ভর করে রাশি দুই প্রকার, এক মৌলিক রাশি, 2 হচ্ছে লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি দেখো তোমরা, মৌলিক রাশি কিন্তু 7টি। এই 7টি মৌলিক রাশি সম্পর্কে আমাদের জানতে হবে এবং এটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে 7টি মৌলিক রাশি এবং এছাড়া যা আছে সবগুলো হবে যৌগিক বা লব্ধ রাশি। তাহলে 7টি মৌলিক রাশি কি? দেখো একত্রে যদি আমরা এটাকে বলি তাহলে কি বলা যায়? দৈবতা দিকপথ। অর্থাৎ দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ এবং সমান। এই 7টি রাশি হচ্ছে মৌলিক রাশি, বাকি সবগুলো হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। আচ্ছা, তাহলে দেখো এবার আমাদের মৌলিক রাশিগুলোর এসআই এককগুলো কি হবে এবং মাত্রা কি হবে। যেমন আমাদের দৈর্ঘ্যকে কি বলে? লেন্থ বলে। তাহলে লেন্থ হলে এর মাত্রা হচ্ছে এল এবং এর একক এসআই একক হচ্ছে মিটার। ভরকে কি বলে? ভরকে বলে মাস।
তাহলে মাস মানে হচ্ছে বড় এম, এটা হচ্ছে মাত্রা, এবং কেজি হচ্ছে তার একক। তারপরে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রাকে টি দ্বারা এবং থিটা দ্বারা প্রকাশ করে, এর একক হচ্ছে কেলভিন। তারপর দীপন তীব্রতা, এটা তোমাদের লাগবে না, যদিও এর একক হচ্ছে ক্যান্ডেলা। তড়িৎ প্রবাহ, এটাকে আই দ্বারা প্রকাশ করে এবং এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। পদার্থের পরিমাণ, এটা তোমার হচ্ছে মাত্রা জানতে হবে, এককটা হচ্ছে মোল। আর সময়, সময়কে টি দ্বারা প্রকাশ করে এবং এর একক হচ্ছে সেকেন্ড। কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন মাথায় রাখবা যে ফিজিক্সের ক্ষেত্রে এসআই এককেই তোমাকে সবকিছু বসাতে হবে। অর্থাৎ যদি অন্য কোনো এককে থাকে সেটাকে অবশ্যই কনভার্ট করে এনে এসআই এককে বসাতে হবে। এটা খেয়াল রাখবা, সবসময় মাথায় রাখবা এই কথাটা, যে এসআই ইউনিট যেটা এটা ফিজিক্সের জন্য বাধ্যতামূলক, কিন্তু কেমিস্ট্রির জন্য এইরকম কোনো বাধ্যবাধকতা নেই, প্রয়োজন অনুযায়ী যে কোনো একক বসানো যায়। তাহলে আমরা যদি দেখি তাহলে কি, দৈর্ঘ্যের এককটা কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কেজি, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণ মোল, এবং সময় জাস্ট সেকেন্ড। তাহলে এই কয়টা তোমরা মনে রাখবা, তাহলেই হবে। বাকি যেগুলো লাগে না, দীপন তীব্রতা এটা তোমাদের লাগবে না, সুতরাং ওটার দরকার নেই। এই হচ্ছে আমাদের মৌলিক রাশি। এবার আসো দেখি যে লব্ধ রাশিগুলো। লব্ধ রাশি হচ্ছে মৌলিক রাশি দিয়ে যে রাশিগুলো তৈরি করা হয় সেগুলোই হচ্ছে লব্ধ রাশি। তাহলে লব্ধ রাশি কোনগুলো হইতে পারে? লব্ধ রাশি, লব্ধ রাশি লব্ধ রাশি কি কি হইতে পারে দেখো, যেমন বেগ, ত্বরণ, কাজ, বল, ক্ষমতা, এগুলো সবগুলোই হচ্ছে লব্ধ রাশি, কারণ এদের মধ্যে এক বা একাধিক মৌলিক রাশি বিদ্যমান। যেমন বেগের মধ্যে, বেগ মানে কি, বেগ মানে ভি, ভি মানে হচ্ছে এস বাই টি, তাহলে তার মধ্যে সরণ আছে। সরণ কি ভাইয়া? সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য এবং সময় আছে। ত্বরণের মধ্যে আবার সেগুলোই আছে। তাহলে লব্ধ রাশি হচ্ছে এক বা একাধিক মৌলিক রাশি দিয়ে যে রাশিগুলো তৈরি হয় সেগুলোই হচ্ছে লব্ধ রাশি। এবার আসো মাত্রায়। দেখো মাত্রা কাকে বলে? মাত্রা হচ্ছে কোন ভৌত রাশিকে মৌলিক রাশিগুলোর ঘাত বা সূচকের সাহায্যে প্রকাশ করার পদ্ধতিকে মাত্রা বলে। তাহলে কোন ভৌত রাশিকে মৌলিক রাশিগুলোর ঘাত বা সূচক, তাহলে ঘাত বা সূচক বলতে তোমরা কি বলছো? তোমরা জানো যে ঘাত বা সূচককে কি হিসেবে কি লেখে? পাওয়ার, অর্থাৎ সূচক বা ঘাত হিসেবে বলা হয়। তাহলে ঘাত যা, পাওয়ারও তাই। তাহলে পাওয়ার জিনিসটা কি? যদি কোনো একটা জিনিস বারবার গুণ থাকে তাহলে সেটাকে বারবার গুণ না করে সেটাকে কি করা যায়? পাওয়ার হিসেবে লেখা যায়। যেমন 1000, এটাকে কি লেখা যায়? 10⁻³ লেখা যায়। তাহলে এটাই হচ্ছে, এই 3টাই হচ্ছে তার ঘাত বা পাওয়ার। তেমনি কোনো ভৌত রাশিকে মৌলিক রাশিগুলোর ঘাত বা সূচকের সাহায্যে যদি প্রকাশ করার পদ্ধতি, সেটাই হচ্ছে মাত্রা। যেমন দেখো একটা উদাহরণ দেখো, যেমন বেগ। তাহলে বেগ মানে কি? বেগ মানে আমরা জানি যে বেগ মানে সরণ বাই সময়। তাহলে সরণ বাই হচ্ছে সময়, সরণ বাই সময়। তাহলে এর মধ্যে কি কি আছে? মৌলিক রাশি দুইটা আছে, একটা হচ্ছে সরণ যেটা হচ্ছে এল, আর একটা হচ্ছে সময় যেটা হচ্ছে টি। অর্থাৎ বেগের মাত্রা হবে L/T। তাহলে এখানে আমাদের বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর মাত্রা লিখতে গেলে তাকে থার্ড ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে এই হচ্ছে বেগের মাত্রা। তাহলে এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বেগের মধ্যে এক বা একাধিক মৌলিক রাশি বিদ্যমান। দুইটা মৌলিক রাশি আছে, একটা হচ্ছে সরণ আর একটা হচ্ছে সময়। কিন্তু তোমরা বলতে পারো যে ভাইয়া সরণ তো আমরা দেখিনি মৌলিক রাশিতে। দেখো ভাইয়া, দৈর্ঘ্য যেটা সেটা কিন্তু সরণ, দৈর্ঘ্যটাই সরণ। তো তোমরা এটাকেই সরণ আর দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য হিসেবে তোমরা জানবা। সরণ যেটা সেটাই কিন্তু দৈর্ঘ্য। এই তো হয়ে গেল। আরেকটা উদাহরণ নাও, সেটা হচ্ছে কি ত্বরণ। তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ হলো বেগ বাই সময়, বেগ বাই সময়, এটাই হচ্ছে ত্বরণ। তাহলে বেগের মধ্যে আবার কি আছে? বেগের মধ্যে আছে হচ্ছে সরণ। তাহলে সরণ বাই হচ্ছে সময়, আর নিচে কিন্তু একটা সময় থেকেই গেল আগে, সেটাকে উপরে স্কয়ার করে দিলাম। তাহলে কি হলো? ত্বরণ কি হলো? সরণ বাই সময় স্কয়ার। এটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে? L/T
টি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি উপরে উঠাই দিই তাহলে কি হবে ভাইয়া, এল পার টি স্কোয়ার। তাহলে এখানে ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এ এর মাত্রা কি হবে, এর মাত্রা হবে এল পার টি স্কোয়ার। তাহলে দেখো এই যে এখানে এখানে ঘাত বা সূচকটা চলে আসলো কিনা। তাহলে এই যে আমাদের কথার সাথে মিলাও, তাহলে কোন ভৌত রাশিকে মৌলিক রাশিগুলোর ঘাত বা সূচকের সাথে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে মাত্রা। তাহলে এখানে এই যে আমরা সময়ের যে একটা মাত্রা পেলাম, সময়ের স্কোয়ার পেলাম, তাহলে এটা মাত্রা হিসেবে বিবেচনায় আসবে। এটাই হচ্ছে আমাদের মাত্রা। এরপরে আমাদের দরকার হচ্ছে একক। তাহলে একক কি, কোন ভৌত রাশির পরিমাপ প্রকাশ করার জন্য গৃহীত নির্দিষ্ট মানকে একক বলা হয়। তাহলে দেখো একটু আগে আমি বললাম যে আমাদের এখানে এসআই একক কিন্তু প্রযোজ্য হবে, কারণ আমাদের এখানে অন্য কোনো এককে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এই যে নির্দিষ্ট একক আছে, এই নির্দিষ্ট মান আছে, এই নির্দিষ্ট মানকেই একক বলা হয়। যেমন মনে করো যে এটার কারণটা কি, কেন এসআই এককে ফিক্স করে দেওয়া হলো। তো এই যে যারা সায়েন্স নিয়ে কাজ করে অর্থাৎ রয়্যাল সোসাইটি, তারা পৃথিবীর সব জায়গাতে যারা যারা এটা নিয়ে গবেষণা করবে তাদেরকে একটা নির্দিষ্ট একটা মানদণ্ড দিয়েছে যে তোমরা যখন কোনো কিছু ইয়ে করবা, রিসার্চ করবা বা গবেষণা করবা, তখন তোমরা এসআই এককে সেটাকে কনভার্ট করবা। কেন? কারণ যারা বাংলাদেশি তাদের কাছে এক রকমের হচ্ছে যে কোনো জিনিসের একক একরকম, অন্য দেশে যারা আছে তাদের কিন্তু আরেক রকম। সেই জন্য যাতে একটার সাথে আরেকটা মিক্স না হয়ে যায়, সেজন্য তারা এককে নির্ধারণ করে দিয়েছে। আচ্ছা, এবার দেখো তোমাদের বোর্ড প্রশ্নে কয়েকটি মাত্রা বারবার আসে, সে কয়েকটি মাত্রা একটু দেখে নাও। যেমন প্রথম হচ্ছে বেগ। তাহলে বেগ মানে কি, বেগ মানে সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া বলো? সেটা হচ্ছে সরণকে আমরা এল দ্বারা প্রকাশ করি এবং সময়কে টি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা যদি লিখি তাহলে কি হবে, এই টি কে আমি উপরে উঠাই দেবো, তার মানে ইনভার্স টি হয়ে যাবে। তাহলে বেগকে কি দ্বারা প্রকাশ করে, ভি। তাহলে ভি কে আমরা থার্ড ব্র্যাকেটে রাখবো, অর্থাৎ মাত্রা, তারপরে এল পার টি। তাহলে এখন তাই যদি হয় তাহলে এর একক কি হবে, বেগের এককটা কি হবে? তাহলে এই যে লেন্থ আছে, লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যের এককটা কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আর সময়ের এককটা কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে পার সেকেন্ড আছে, অর্থাৎ এখানে আমাদের বেগের মাত্রার এককটা হবে কি, একক হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এই তো হয়ে গেল, তাহলে একসাথে আমাদের এককটাও হয়ে গেল। এবার দেখো ত্বরণ। তাহলে ত্বরণ মানে কি, ত্বরণ হচ্ছে আমাদের কোন একটা নির্দিষ্ট দিকে বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হার মানে কি ভাইয়া, সেটা হচ্ছে বেগের পার্থক্য। তো পরিবর্তন কি একটা পার্থক্য না? তাহলে বেগের পার্থক্য কি হবে, একটা বেগই হবে। তাহলে ত্বরণ মানে হচ্ছে বেগ, বেগ বাই সময়। ত্বরণ মানে বেগ বাই সময়। এখন দেখো ত্বরণ, বেগ মানে কি, বেগ মানে সরণ বাই সময়। তাহলে এখানে বসাও, সরণ বাই হচ্ছে সময়, সময়। আর আগের কিন্তু একটা সময় এখানে অলরেডি ছিল, তাহলে দুইটা মিলে কি হলো, সরণ বাই সময় স্কয়ার, সময় স্কয়ার। তাহলে সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এল দ্বারা প্রকাশ করব, সময়কে টি দ্বারা। তাহলে এখানে স্কয়ার আছে, স্কয়ার আমি দিয়ে দিলাম। তাহলে এবার এল থাকলো, টি কে আমি উপরের দিকে, টি ইনভার্স হয়ে যাবে, এটাকে আমি উপরে উঠাই দিলাম, অর্থাৎ ইনভার্স 2। তাহলে এবার এর এককটা কি হবে, তাহলে এটা গেল কার, ত্বরণ। ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ এর মাত্রা হচ্ছে এল পার টি স্কয়ার। তাহলে এককটা কি হবে, তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে যেহেতু ইনভার্স 2 আছে, সেজন্য আমাদের এটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আসো বল। বল মানে কি, বল মানে আমরা জানি যে এফ সমান সমান এম ইন্টু এ, অর্থাৎ বল মানে ভর গুণন ত্বরণ। তাহলে আমাদের এইগুলোকে মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে, ভর গুণন ত্বরণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের এখানে ভর নিজেই একটা মৌলিক রাশি, সুতরাং তাকে পরিবর্তনের কোনো দরকার নেই, ভর ভরই থাকবে। আমরা কি করব, ত্বরণকে আমরা ভাঙবো। তাহলে ত্বরণকে ভাঙলে কি পাওয়া যায় ভাইয়া, দেখো বেগ বাই সময়। তাহলে বেগ বাই সময়। এবার বেগকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো,
এখানে ভর ভরই থাকবে, বেগকে ভাঙলে আমরা কি পাবো, এখানে দেখা যাচ্ছে সরণ বাই সময়। তাহলে ওই সময় আর এই সময় মিলে কি হয়ে গেল, সময় স্কয়ার, সময় স্কয়ার। তাহলে এখানে আমাদের আছে কি, ভর। তাহলে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মাস বা বড় এম দ্বারা প্রকাশ করি। তারপরে সরণকে এল দ্বারা এবং সময়কে টি দ্বারা। তাহলে এখানে সময়ের উপর স্কয়ার আছে, টির উপর স্কয়ার আছে। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি, এম এল, এটাকে আমরা উপরে উঠাই দিলাম, তাহলে ইনভার্স টু, তাহলে এম এল পার টি স্কয়ার। এটা হচ্ছে আমাদের বলের মাত্রা। তাহলে বলকে কি দ্বারা প্রকাশ করে, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ, এফ তে ফোর্স, ফোর্স মানে বল, তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল পার টি স্কয়ার। এবার দেখো এর এককটা কি হবে, তাহলে এখানে ভরের একক হচ্ছে কেজি, তারপরে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হবে এর একক। এবার আসো কাজ। কাজ সমান সমান কি জানো ভাইয়া, সেটা হচ্ছে ডাব্লিউ ইজিক্যালস টু এফ এস, অর্থাৎ বল গুণন সরণ, বল গুণন সরণ। তাহলে বল সমান সমান আমরা কি পাইছি, এখানে দেখো, তাহলে বল মানে কি, ভর গুণন ত্বরণ, তাহলে ভর গুণন ত্বরণ গুণন সরণ। এবার দেখো ভর নিজের মৌলিক রাশি, সরণ নিজের মৌলিক রাশি, এদের পরিবর্তনের কোনো দরকার নেই। আমরা কি পরিবর্তন করব, ত্বরণ। তাহলে ত্বরণ সমান সমান আমরা কি জানতাম, আগের পেজে আমরা দেখছি বেগ বাই সময়, বেগ বাই সময় গুণন সরণ, সরণের জায়গায় থাকলো। তারপরে কি ভর গুণন বেগকে ভাঙলে কি পাওয়া যায়, সরণ বাই সময়, আর এই সময় দুইটা সময় মিলে সময় স্কয়ার গুণন হচ্ছে সরণ। তাহলে দেখো দুইটা সরণ পেলাম আর একটা ভর পেলাম, তাহলে ভর গুণন দুইটা সরণ উপরের দিকে, তাহলে সরণ স্কয়ার, আর নিচে হচ্ছে সময় স্কয়ার। তাহলে এখন আমরা যদি দেখি, তাহলে এটা কি, এটা হচ্ছে ভর মানে মাস, তারপরে এটা হচ্ছে সরণ এল, তার উপরে হবে এল স্কয়ার, নিচে হচ্ছে টি এবং টি স্কয়ার। তাইলে এখানে আমরা সাজাই লিখলে কি হবে, এম এল স্কয়ার, এম এল স্কয়ার, টি কে আমি উপরের দিকে উঠাই দেবো পার টি স্কয়ার। এবার দেখো তাহলে মাত্রা কি দাঁড়ালো, ডাব্লু, কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লু ইজিক্যালস টু এম এল স্কয়ার পার টি স্কয়ার। তাহলে এখানে এর এককটা কি, এর একক হচ্ছে কেজি, এর একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কয়ার হবে, আর এর একক হচ্ছে সেকেন্ড, তাহলে পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এটা হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এই গেল আমাদের কাজ। এবার দেখো ক্ষমতা। তাহলে ক্ষমতা কি, ক্ষমতা সমান সমান, তাহলে পি সমান সমান তোমরা কি জানো, ম্যাথ করে আসছো তোমরা, ডাব্লিউ বাই টি, অর্থাৎ কাজ বাই হচ্ছে সময়, কাজ বাই সময়। তাহলে কাজ মানে কি, কাজ মানে হচ্ছে এই যে দেখো বল গুণন সরণ, নিচে হচ্ছে সময়। তাহলে বল মানে কি, বল মানে আগে তোমরা দেখছো, বল মানে ভর গুণন ত্বরণ গুণন সরণ। তাহলে দেখো সরণ নিজে একটা মৌলিক রাশি, তাহলে তাকে আর পরিবর্তনের কোনো দরকার নেই। সময় নিজে মৌলিক রাশি, তাকে পরিবর্তনের কোনো দরকার নেই। তাহলে এবার আমরা তার পরিবর্তন করব ত্বরণের, ত্বরণ মানে কি, বেগ বাই সময়। আচ্ছা, আর এখানে হচ্ছে সরণ, তাহলে বেগ বাই, আচ্ছা এটা আমি দিকে দিলাম, তাহলে বেগ বাই সময়, তাহলে সময় এই সময়। এবার ভর গুণন বেগ মানে কি, সরণ বাই সময়, তাহলে ওই সময়টা এর সাথে নিলাম, তাহলে সময় কিউব গুণন সরণ। তাহলে কি হবে, ভর গুণন সরণ স্কয়ার, আর নিচে হচ্ছে সময় কিউব।
এবার আসো দেখি, তাহলে এখানে ভর গুণন সরণ স্কয়ার, নিচে হচ্ছে সময় কিউব। তাহলে এটাকে এম দ্বারা প্রকাশ করে, এটাকে এল, তাহলে যে যে স্কয়ার আছে এল স্কয়ার, নিচে হচ্ছে টি কিউব, তার মানে টির উপর টু দি পাওয়ার 3। এখানে দেখো তাহলে সাজায় লিখলে এম এল স্কয়ার পার টি কিউব। তাহলে এটা কি হলো, ক্ষমতা। ক্ষমতাকে পি দ্বারা বা পাওয়ার, পাওয়ার ক্ষমতাকে কি বলে, পাওয়ার। তাহলে এর মাত্রার এর এককটা কি হবে, এর একক হবে কেজি, এর একক হবে মিটার, তাহলে মিটার স্কয়ার, আর এর একক হবে সেকেন্ড, তার মানে তাহলে এখানে একক হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। এর হবে আমাদের, এর হচ্ছে একক। তাহলে এই পাঁচটা যদি তোমরা কি করো মনে রাখো, বা পাঁচটা যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলেই তোমরা এর মধ্যে কি অবশ্যই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসো কাজ। কাজ সমান সমান কি জানো ভাইয়া, সেটা হচ্ছে ডাব্লিউ ইজিক্যালস টু এফ এস, অর্থাৎ বল গুণন সরণ, বল গুণন সরণ। তাহলে বল সমান সমান আমরা কি পাইছি এখানে দেখো, তাহলে বল মানে কি, ভর গুণন ত্বরণ, তাহলে ভর গুণন ত্বরণ গুণন সরণ। এবার দেখো ভর নিজের মৌলিক রাশি, সরণ নিজের মৌলিক রাশি, এদের পরিবর্তনের কোনো দরকার নেই। আমরা কি পরিবর্তন করব, ত্বরণ। তাহলে ত্বরণ সমান সমান আমরা কি জানতাম, আগের পেজে আমরা দেখছি বেগ বাই সময়, বেগ বাই সময় গুণন সরণ, সরণের জায়গায় থাকলো। তারপরে কি ভর গুণন বেগকে ভাঙলে কি পাওয়া যায়, সরণ বাই সময়, আর এই সময় দুইটা সময় মিলে সময় স্কয়ার গুণন হচ্ছে সরণ। তাহলে দেখো দুইটা সরণ পেলাম আর একটা ভর পেলাম, তাহলে ভর গুণন দুইটা সরণ উপরের দিকে, তাহলে সরণ স্কয়ার, আর নিচে হচ্ছে সময় স্কয়ার। তাহলে এখন আমরা যদি দেখি, তাহলে এটা কি, এটা হচ্ছে ভর মানে মাস, তারপরে এটা হচ্ছে সরণ এল, তার উপরে হবে এল স্কয়ার, নিচে হচ্ছে টি এবং টি স্কয়ার। তাইলে এখানে আমরা সাজাই লিখলে কি হবে, এম এল স্কয়ার, এম এল স্কয়ার, টি কে আমি উপরের দিকে উঠাই দেবো পার টি স্কয়ার। এবার দেখো তাহলে মাত্রা কি দাঁড়ালো, ডাব্লু, কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লু ইজিক্যালস টু এম এল স্কয়ার পার টি স্কয়ার। তাহলে এখানে এর এককটা কি, এর একক হচ্ছে কেজি, এর একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কয়ার হবে, আর এর একক হচ্ছে সেকেন্ড, তাহলে পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এটা হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এই গেল আমাদের কাজ। এবার দেখো ক্ষমতা। তাহলে ক্ষমতা কি, ক্ষমতা সমান সমান, তাহলে পি সমান সমান তোমরা কি জানো, ম্যাপ করে আসছো তোমরা ডাব্লিউ বাই টি, অর্থাৎ কাজ বাই হচ্ছে সময়, কাজ বাই সময়। তাহলে কাজ মানে কি, কাজ মানে হচ্ছে এই যে দেখো বল গুণন সরণ, নিচে হচ্ছে সময়। তাহলে বল মানে কি, বল মানে আগে তোমরা দেখছো, বল মানে ভর গুণন ত্বরণ গুণন সরণ। তাহলে দেখো সরণ নিজে একটা মৌলিক রাশি, তাহলে তাকে আর পরিবর্তনের কোনো দরকার নেই। সময় নিজে মৌলিক রাশি, তাকে পরিবর্তনের কোনো দরকার নেই। তাহলে এবার আমরা তার পরিবর্তন করব ত্বরণের, ত্বরণ মানে কি, বেগ বাই সময়। আচ্ছা, আর এখানে হচ্ছে সরণ, তাহলে বেগ বাই, আচ্ছা এটা আমি দিকে দিলাম, তাহলে বেগ বাই সময়, তাহলে সময় এই সময়। এবার ভর গুণন বেগ মানে কি, সরণ বাই সময়, তাহলে ওই সময়টা এর সাথে নিলাম, তাহলে সময় কিউব গুণন সরণ। তাহলে কি হবে, ভর গুণন সরণ স্কয়ার, আর নিচে হচ্ছে সময় কিউব।
এবার আসো দেখি, তাহলে এখানে ভ গুণন সরল স্কয়ার, নিচে হচ্ছে সময় কিউব। তাহলে এটাকে এম দ্বারা প্রকাশ করে, এটাকে এল, তাহলে যে যে স্কয়ার আছে এল স্কয়ার, নিচে হচ্ছে টি কিউব, তার মানে টির উপর টু দি পাওয়ার 3। এখানে দেখো তাহলে সাজায় লিখলে এম এল স্কয়ার পার টি কিউব। তাহলে এটা কি হলো? ক্ষমতা। ক্ষমতাকে পি দ্বারা বা পাওয়ার, ক্ষমতাকে কি বলে? পাওয়ার। তাহলে এর মাত্রার এর এককটা কি হবে? এর একক হবে কেজি, এর একক হবে মিটার, তাহলে মিটার স্কয়ার, আর এর একক হবে সেকেন্ড। তার মানে তাহলে এখানে একক হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। এর হবে আমাদের, এর হচ্ছে একক। তাহলে এই পাঁচটা যদি তোমরা কি করো মনে রাখো, বা পাঁচটা যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলেই তোমরা এর মধ্যে কি অবশ্যই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার চলো আমরা পরিমাপ অংশে চলে যাই, অর্থাৎ আমাদের ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের প্রথমের যে অংশটা, অর্থাৎ ভৌত রাশি, সেই ভৌত রাশি সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। কারণ ভৌত রাশি কি করে? ভৌত রাশি দিয়ে আমরা কি করব? এখন পরিমাপ করব। অন্তত আমরা রাশি জেনেছি, এখন আমরা পরিমাপ করব। তাহলে এখন এই ভৌত রাশি দ্বারা যে পরিমাপগুলো করব, সেই পরিমাপগুলোকে দুই ভাগে আমরা ভাগ করে নিই। পরিমাপ, পরিমাপ, তাহলে পরিমাপ দুই ভাগে ভাগ করে নিব। সেটা হচ্ছে সাধারণ স্কেল, সাধারণ স্কেল বা রোলার বা মিটার স্কেল, এটা দ্বারা মিটার স্কেল। আর দুই নাম্বার হচ্ছে অন্যান্য স্কেল। তাহলে এই অন্যান্য স্কেলের মধ্যে আমরা দুইটা স্কেল দেখতে পাবো। একটি হচ্ছে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ। তাহলে এখন দেখো, আমরা যখন কোনো কিছু পরিমাপ করতে যাব, ধরো এইটা একটা ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে অবশ্যই তোমরা কি করবা? এটাকে পরিমাপ করবা, বা এটাকে পরিমাপ করবা, এটাকে পরিমাপ করবা। যেহেতু এটা শেপ দেখতে একটি আয়তের মতো, তাহলে এর যখন তোমরা ক্ষেত্রফল বের করবা, তখন কি করবা? দৈর্ঘ্য গুণন প্রস্থ করবা, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ করবা। নতুবা ধরো এটা একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আমরা জানি। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু এ করে, প্রত্যেকটা বাহু এ। তাহলে এদের যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে স্কয়ার। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য আছে, সেই বাহুর দৈর্ঘ্য তোমরা অবশ্যই পরিমাপ করবা। তাহলে পরিমাপ করতে গেলে একটা স্কেল লাগবে, এই স্কেলটাকেই বলে হচ্ছে মিটার স্কেল। একদম যদি আমি স্পষ্ট করে বলি, তাহলে সাধারণ যে স্কেল তোমরা ব্যবহার করো তোমাদের পরীক্ষার খাতায় দাগ টানার জন্য, সেগুলোই হচ্ছে মিটার স্কেল। তো মিটার স্কেলের সর্বোচ্চ মান হচ্ছে 1 মিটার। মিটার স্কেল 1 মিটার। তো 1 মিটার সাধারণত ব্যবহার করা হয় না। এই স্কেলগুলো আমরা যে স্কেলগুলো ব্যবহার করি, সেই স্কেলগুলো হয় তোমার 15 সেমি আর 30 সেমি। সাধারণত ছোট স্কেলগুলো 15 সেমি এবং বড় স্কেলগুলো 30 সেমি। আর 1 মিটারের যে স্কেলটা আছে, 1 মিটারের স্কেলটা যারা পলিটেকনিকে পড়াশোনা করে, তাদের দেখবা একটা স্কেল আছে অনেক বড়, টি স্কেল, তাদের ব্যাগ থেকে দেখবা ফুরে বের হয়ে যায়। ওটাই হচ্ছে টি স্কেল বা 1 মিটারের স্কেল, একটা মিটার স্কেল। তাহলে আমরা এখানে পরিমাপ করার জন্য দুই ধরনের স্কেল ব্যবহার করব। সেটা হচ্ছে সাধারণ স্কেল, যেটাকে রোলার নামেও বলা হয়, রোলার বা মিটার স্কেল, আর অন্যান্য স্কেল। তো অন্যান্য স্কেলের মধ্যে আছে দুইটা যন্ত্র, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স এবং হচ্ছে স্ক্রু গজ। তো আমরা এখানে স্লাইড ক্যালিপার্স সম্পর্কে আলোচনা করব, কারণ স্ক্রু গজ এখন তোমাদের শর্ট সিলেবাসে নেই, তাহলে সেটা আপাতত থাক। এখন দেখো যে সাধারণ স্কেল সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তাহলে এই যে সাধারণ স্কেল আছে, সেই সাধারণ স্কেল দিয়ে তুমি কতটুকু পরিমাপ করতে পারবা?
সাধারণ স্কেলে যতগুলো ঘর দাগানো আছে সেই ঘরগুলোর মধ্যে কি কি ঘর থাকে সেটা হচ্ছে ইঞ্চি থাকে, ইঞ্চি ঘর দাগ কাটা থাকে, তারপরে সেমি অর্থাৎ সেন্টিমিটারের দাগ কাটা থাকে, তারপর মিলিমিটারের দাগ কাটা থাকে, মিলিমিটারের দাগ কাটা থাকে। এবং এর মিটার স্কেলের সবচেয়ে ছোট যে একক সেটা হচ্ছে মিলিমিটার একক। এই এককটা হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট একক, সবচেয়ে ছোট একক। তাহলে ভাইয়া চিন্তা করো তোমরা যে তোমরা মিটার স্কেল দিয়ে সর্বনিম্ন কি কোন এককটা একদম খুব প্রিপেয়ার ভাবে পরিমাপ করতে পারবে। এটা তোমরা পারবা মিলিমিটার একক, অর্থাৎ এই সবচেয়ে ছোট এককটা হচ্ছে মিলিমিটার একক। তাহলে মিলিমিটার এককটা তোমরা ঠিকভাবে পরিমাপ করতে পারবা। এখন ধরো তোমাদের কোনো একটা পরিমাপ করতে গিয়ে বা কোনো গবেষণা করছো, তোমরা কোনো একটা রিসার্চ করছো, সেখানে খুবই ছোট একটা দৈর্ঘ্য পরিমাপ করতে হবে তোমাকে, তাহলে সেখানে মানটা আমার প্রিপেয়ার্ড হতে হবে। সেখানে যদি আমরা বড় একটা এরকম মাপ পাই তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ভালো একটা ফলাফল দিবে না। তাহলে এই যে মিটার স্কেল আছে, মিটার স্কেল, সেখান থেকে পরের যে ভার্নিয়ার স্কেলটা আমরা দেখলাম মানে ছোট স্কেল, সেটা কি একটু ছোট না ভাইয়া? অবশ্যই ছোট। তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা কি জিনিস? ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে ভার্নিয়ার মূল স্কেলের প্রধান স্কেলের বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ারের এক ভাগ কতটুকু ছোট। যেমন আমাদের আগের উদাহরণে ছিল কি, মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ছিল 1 মিলিমিটার, আর ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য ছিল কত? 0.9 মিলিমিটার। 0.9 মিলিমিটার। তাহলে এবার আমাদের পার্থক্য বের করতে হবে, কারণ কি বলা হচ্ছে যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ারের এক ভাগ কতটুকু ছোট। তাহলে কতটুকু ছোট বের করতে গেলে কি করতে হবে ভাইয়া? বিয়োগ করতে হবে তো, তাই না? তাহলে এবার যদি বিয়োগ করো তাহলে কি হবে? 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার ইজিক্যালস টু কত হবে ভাইয়া? 0.1 মিলিমিটার। এটার একটা পার্থক্য বের হবে। কিসের পার্থক্য বের হলো? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের থেকে ভার্নিয়ারের এক ভাগ কতটুকু ছোট। এই হলো তোমার পার্থক্য। এটাই পার্থক্য। এই পার্থক্যকেই বলে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বলতে আমরা এখন কি বুঝতে পারলাম? সেটা হচ্ছে ভিসি সমান সমান এস বাই এন অথবা এস মাইনাস এক্স। তাহলে ভার্নিয়ার সমাপতন যদি ভার্নিয়ার ধ্রুবক যদি তোমরা বের করতে চাও, দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত ভাইয়া? 1 মিলিমিটার। এটা সব সময়ের জন্য প্রযোজ্য, কারণ আমরা আগেই বলছি মিটার স্কেলের ক্ষুদ্রতম যে এক ভাগ সেটা কিন্তু 1 মিলিমিটার। মাথায় রাখবা কথাটা। সব সময় এই যে এখানে এস আছে, এস এর মানটা সব সময়ের জন্য 1 মিলিমিটার। সেটা পৃথিবী উল্টে যাক না কেন, ওটা 1 মিলিমিটার। এখন ভার্নিয়ারের যে এক ঘরের দৈর্ঘ্য সেটা কত মিলিমিটার হবে নির্ভর করবে ভার্নিয়ারের ভাগ সংখ্যার উপর। ভার্নিয়ারের ভাগ সংখ্যা আমরা মোটামুটি ধরে নিচ্ছি 10 ভাগ। তাহলে আমাদের প্রতিটি ঘরের দৈর্ঘ্য 0.9 মিলিমিটার করে। তাহলে এই পার্থক্যটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে দেখো এখন তোমরা ভার্নিয়ার ধ্রুবক আসলে কি করবা? উপরে 1 বসাই দিবা সবসময়, আর নিচে এই যে এন হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে আমরা দেখো ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত নিছি? আমরা 10 নিছি না? তাহলে আমাদের এখানে 0.1 মিলিমিটার। এই তো হয়ে গেল আমাদের হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে দেখো এখানেও 0.1 মিলিমিটার আসছে, এখানেও 0.1 মিলিমিটার আসছে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক তোমরা দুই ভাবে বের করতে পারো। এখন এটা দিয়েও বের করতে পারো। এই যে এটা যে আমি বের করছি এটা কিন্তু আসলে হচ্ছে এস আর এটা হচ্ছে এক্স। তাহলে এস থেকে যদি আমরা এক্স টাকে বাদ দিয়ে দেই, এক্স আবার কি? এক্স ইজিক্যালস টু তোমার হচ্ছে মূল স্কেল
তোমার হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ারের এক ভাগের দৈর্ঘ্য, এই হয়ে গেল আমাদের হচ্ছে এক্স এর মান। তোমরা কি করবা, তোমরা এইটাই ব্যবহার করবা, সবসময় এটা ব্যবহার করবা, কারণ দরকার নেই এটাতে গিয়ে তোমরা ঝামেলা করে ফেলবা। অতএব ভিসি ইজ ইকুয়ালস টু এস বাই এন। তাহলে এখানে এস কে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মূল স্কেলের, অর্থাৎ সবসময় 1 মিলিমিটার, আর এন এর জায়গায় তো তোমরা ভার্নিয়ারের ভাগ সংখ্যাটা বসাই দিবা, যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত, এটা প্রশ্নে দেওয়াই থাকবে। সুতরাং এটা তোমরা হচ্ছে এই সূত্রটাকে তোমরা ইউজ করবা। এবার আসো আমাদের পুরো সূত্রটা। তাহলে স্লাইড ক্যালিপার্সের পুরো সূত্র হচ্ছে এল অথবা ডি ইজ ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু বিসি, এম প্লাস ভি ইন্টু বিসি। তাহলে এখানে এলটা কি বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদের এলটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাহলে এল ইজ ইকুয়ালস টু ফাইনাল দৈর্ঘ্য, তার মানে কি মোট দৈর্ঘ্য, আর কি মোট দৈর্ঘ্য, ফাইনাল দৈর্ঘ্য বা মোট দৈর্ঘ্য। আর ডিটা কি, ডি হচ্ছে ব্যাস। আচ্ছা, তাহলে আমাদের হয় লেন্থ বের করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য বের করতে হবে, অথবা ব্যাস বের করতে হবে। তাহলে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, আর ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, আর বিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এই যে ভার্নিয়ার ধ্রুবক, এটা সমান সমান কি লেখা যায়, অর্থাৎ ভিসি সমান সমান কি লেখা যায়, এস বাই এন অর এস মাইনাস এক্স। তাহলে এখানে এস কি, এস হচ্ছে এস সমান সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এটা কত, 1 মিলিমিটার, সব সময়ের জন্য 1 মিলিমিটার, সব সময় এটা 1 মিলিমিটার। আর কি, এলটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, অর্থাৎ ছোট স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ারের ভাগ সংখ্যা। এই তো হয়ে গেল। তাহলে এখানে তোমরা যদি ফাইন্ড আউট করো, তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের ফাইনাল দৈর্ঘ্য যখন আমরা বের করব, অর্থাৎ মোট দৈর্ঘ্য যখন আমরা বের করব, তখন আমাদের দুইটা পার্ট বের করা লাগবে। এক, এম অর্থাৎ প্রধান স্কেলের পার্ট, কারণ প্রধান স্কেলের ক্ষুদ্রতম পর্যন্ত পরিমাপ করার পর প্রধান স্কেল আর পরিমাপ করতে পারে না। তারপরে আমাদের লাগবে এইটুকু, অর্থাৎ এইটুকু হচ্ছে ভার্নিয়ারের পার্ট। তাহলে আমরা এই পার্টকে দুই ভাগে বিভক্ত করি। তাহলে ফাইনাল যে দৈর্ঘ্য, তাহলে ফাইনাল দৈর্ঘ্য সমান প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ারের পার্ট, তাহলে প্রধান স্কেলের পার্ট আর ভার্নিয়ারের পার্টের মধ্যে কি আছে ভাইয়া, দেখো ভি গুণন ভিসি, এইটা মিলে কিন্তু ভার্নিয়ারের পার্ট। তাহলে এই দুইটা পার্ট যদি আমি যোগ করি, তাহলে পাবো আমি ফাইনাল দৈর্ঘ্য বা ফাইনাল পার্ট পাবো। তাহলে আমার প্রশ্নে, তাহলে এই ভিটা দেখো, ভিটা হচ্ছে ভার্নিয়ারের সমপাতন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের সাথে উপরে লাগানো থাকে, ছোট স্কেলটা। স্লাইড ক্যালিপার্স তোমরা যদি দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা, নতুবা তোমরা দেখে নিও। তাহলে
স্লাইড ক্যালিপার্সের উপরে একটা ছোট্ট স্কেল থাকে, ওই স্কেলের যে দাগটা এই মূল স্কেলের দাগের সাথে মিলে গেছে অথবা মিলে যাবে বলে মনে হয়, সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তো আমরা ম্যাথকে কি করছি, তিনটা কনসেপ্টে ভাগ করছি। একটা হচ্ছে কনসেপ্ট 1, কনসেপ্ট 2 এবং কনসেপ্ট 3। কনসেপ্ট 1 এ তোমরা কি পাবা, এটা দুই ভাগে বিভক্ত, এটা একটা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ। তারপরে কনসেপ্ট 2 হচ্ছে আপেক্ষিক ত্রুটি, তারপর কনসেপ্ট 3 হচ্ছে কম্বো ম্যাথ। অর্থাৎ এই ম্যাথের মধ্যে সবকিছু অ্যাডজাস্ট করা থাকবে, অর্থাৎ একটা সবকিছু সমন্বয় একটা ম্যাথ থাকবে। স্লাইড ক্যালিপার্স তোমাদের আছে কিন্তু ক্রু গজ নেই, তাই ক্রু গজকে আমি ক্রস দিয়ে রাখছি। স্লাইড ক্যালিপার্স করতে গেলে তোমাদের দুইটা সূত্র লাগবে, সেটা হচ্ছে L = m + v × vc এবং vc = s/n অথবা s - x। তাহলে আমি তোমাদের কি বলছি যে s/n যেটা, সেটাই তোমরা ব্যবহার করবা। এটা ব্যবহার না করলেও চলবে, কারণ এটা ব্যবহার করতে গেলে একটু প্রবলেম হয় মাঝে মাঝে। কনসেপ্ট 2 তে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটিতে তোমরা দেখে আসছো যে কয় ধরনের ম্যাথ থাকবে, দুই ধরনের। একটা হয় ক্ষেত্রফল বের করতে বলবে, নতুবা আয়তন বের করতে বলবে। আর ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে কয়টা শেপ থাকতে পারে ভাইয়া? দুইটা শেপ থাকতে পারে, একটা হচ্ছে বর্গ শেপ, একটা হচ্ছে আয়ত শেপ। বর্গ শেপ যদি হয় তাহলে তার ক্ষেত্রফল বের করতে গেলে বাহু স্কয়ার করে দিলেই হয়ে যাচ্ছে। আর আয়তনিকটা করতে গেলে কি করতে হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ করতে হবে, সেটা এখানে লেখা আছে, অর্থাৎ ক্ষেত্রফল। আয়তন যদি হয় তাহলে আয়তন আবার দুই ধরনের, ঘনক এবং হচ্ছে ঘনক। তাহলে ঘনক আসলে তোমরা সূত্র বসাবা a³ বা বাহু কিউব, আর ঘন হলে তোমরা a × b × c, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এই তো গেল আমাদের হচ্ছে যে টাইপ। তাহলে সর্বসাকল্যে তিনটা টাইপ বা তিনটা হচ্ছে কনসেপ্ট তোমরা পাচ্ছ। আর কম্বো ম্যাথে টোটাল মিলে ম্যাথগুলো থাকবে। এখন দেখো L + m m + v × vc, এই যে সূত্রটা আছে, এই সূত্রে দেখো তোমাদের কোথায় প্রবলেমটা হয়, সেটা হচ্ছে যে এখানে এককের একটা কনভার্ট নিয়ে তোমাদের একটা প্রবলেম হয়। তো মাথায় রাখবা তোমরা জানো যে s = অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম যে 1/, দৈর্ঘ্য আছে এটা সব সময় 1 মিলিমিটার, সব সময় 1 মিলিমিটার। পৃথিবী উল্টে যাক, ওটা 1 মিলিমিটার। অর্থাৎ এস এর মান সবসময় 1 মিলিমিটার, সব সময়। যেখানে এস দেখো না কেন তোমরা, এর মান 1 মিলিমিটার, সবসময় 1 মিলিমিটার। তাহলে ভিসির সূত্রটাকে, vc = s/n। তাহলে এনটা কি, এন হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, আর এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/, দৈর্ঘ্য। এটা যদি আমরা করি তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পেয়ে যাব। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের এই মানটা সাধারণত মিলিমিটার এককে বের হয়। কোন এককে বের হয় বলতো? মিলিমিটার এককে বের হয়। তাহলে যদি তোমাদের কখনো এটাকে পরিবর্তন করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে পরিবর্তন করে নিবা। সুতরাং বি সিরিয়াস, খুব খেয়াল করতে হবে কিন্তু যে এই মানটা সবসময় মিলিমিটার এককে বের হয় সাধারণত। তাইলে সেটাকে অন্য এককে যদি কনভার্ট করতে হয় তাহলে কনভার্ট করবা। আর কি, আর হচ্ছে তোমার এল এর মান। তাহলে এল এর মান, এখন তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া যে আমরা কিভাবে বুঝবো যে কোন এককটা আমরা ব্যবহার করব। তাইলে দেখো প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আমাদের যে এস এর মানটা আছে, এস এর মান সবসময় মিলিমিটারে বের হয়, আবার ভিসির মান সবসময় মিলিমিটারে বের হয়। কিন্তু তোমরা অনেক সময় দেখতে পাও যে প্রধান স্কেলের পার্ট অথবা ফাইনাল যে পার্টটা, এটা অনেক সময় সেন্টিমিটারেও দেওয়া থাকে, অনেক সময় মিলিমিটারেও দেওয়া থাকে, অনেক সময় মিটারেও দেওয়া থাকে। মিটারে কম দেওয়া থাকে, সেন্টিমিটার এবং মিলিমিটারে বেশি দেওয়া থাকে। মিলিমিটার হইলে তো কোনো সমস্যা নাই, বাকিগুলো মিলিমিটারে বের হবে, জাস্ট ওটাকে মিলিমিটারে হিসাব করলে হয়ে যাচ্ছে। কিন্তু যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে কি করবা? সেন্টিমিটারে দেওয়া থাকলে এই যে ভার্নিয়ার ধ্রুবকের মানটা আছে, ভার্নিয়ার ধ্রুবকের মানটা কিন্তু সেন্টিমিটারে কনভার্ট করা লাগবে তোমাদের। তো কনভার্ট করার সময় তোমাদের প্রবলেমটা হয় যে কত দিয়ে গুণ করবা, কত দিয়ে ভাগ করবা, এটা তোমরা হচ্ছে গুলাই ফেলো সব। তবে একটা শর্ট ট্রিক্স তোমরা মনে রাখো, একটা কথা মাথায় রাখবা যে ভাইয়া বলে দিছে একটা কথা, কি ফাইনাল দৈর্ঘ্য অথবা অর্থাৎ এল এর মান, ফাইনাল দৈর্ঘ্য অর্থাৎ এল এর মান যে এককে থাকবে সবগুলোকে সে এককে নেবা। প্রধান স্কেলের পার্ট এবং ভার্নিয়ার স্কেলের পার্ট দুটোকেই সে এককে নেবা আগে। যদি ফাইনাল দৈর্ঘ্য মিটারে থাকে তাহলে বাকি দুইটাকেও মিটারে কনভার্ট করবা। যদি এল এর মান, ফাইনাল এল এর মান যদি সেন্টিমিটারে থাকে বাকিগুলোকেও সেন্টিমিটারে কনভার্ট করবা। যদি এল এর মান মিলিমিটারে থাকে তাহলে বাকিগুলোকেও মিলিমিটারে কনভার্ট করবা। কনভার্ট কেন করতে হবে ভাইয়া? বোঝো, তুমি মিলিমিটার দিয়ে হিসাব যখন করবা সব মিলিমিটার হওয়া লাগবে না, বলো?
না হলে হবে? একটা মিলিমিটার, একটা সেন্টিমিটার, একটা হচ্ছে মিটার, যদি হিসাব করো তাহলে কি তুমি প্রপার মানটা পাবা? পাবা না তো ভাইয়া। সেই জন্য সবগুলোকে একই এককে নেওয়া লাগবে। এইটা গেল মূল কথা। এককে নেওয়ার পর সবগুলো মান বের করছো, ফাইনাল এল এর মান বের করছো। এরপরে যদি তোমাকে প্রশ্নকর্তা উল্লেখ করে দেয় যে অন্য কোনো একটা এককে বের করা লাগবে, যে মিটার এককে বের করা লাগবে অথবা সেন্টিমিটার এককে নির্দিষ্ট করে বলে দেয়, তখন সেই এককে জাস্ট কনভার্ট করে দিবা। এটা হচ্ছে একদম ইজি ওয়ে, ইজি প্রসেস। তাহলে কি করলা? প্রথম ফাইনাল দৈর্ঘ্য অর্থাৎ এল এর মান যখন তোমরা বের করতেছো, এটা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে এটার যে এককে আছে সেই এককে সব বের করা লাগবে। আর সাধারণত তোমাকে এল বের করা লাগবে তখন প্রধান স্কেলের পার্ট অর্থাৎ এম এর মান যে এককে আছে সেই এককে সবগুলো কনভার্ট করে নিবা, মানে সবগুলো সেই এককে বসাবা। তারপর যদি আলাদা কোনো একক বলে সেই এককে কনভার্ট করে নিবা। এখন কনভার্ট করার নিয়মটা কি ভাইয়া? দেখো, বড় থেকে ছোট এককে যদি তোমরা যাও, মাথায় রাখবা বড় থেকে ছোট এককে যাচ্ছ, তাহলে তোমরা গুণ করে নিবা। কি করে নিবা? গুণ করে নিবা। আর যদি ছোট একক থেকে বড় এককে যাও তাহলে তোমরা ভাগ করে নিবা। যেমন ধরো 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, তার মানে সেন্টিমিটারের সাথে মিলিমিটারের সম্পর্ক হচ্ছে 10 ঘরে। আবার 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে যদি তোমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাও তাহলে কোন মানটা বড় ভাইয়া? কোন এককটা বড়? সেন্টিমিটার বড়, মিলিমিটার ছোট। মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে আসলে বড় এককের দিকে তোমরা যাচ্ছ, তাহলে কি করবা? রাইট, ভাগ করবা। আর যদি তোমরা কি করো, সেন্টিমিটার থেকে মিলিমিটারের দিকে আসো, তাহলে মিলিমিটার ছোট একক, তখন তোমরা গুণ করে দিবা। দেখো এখানে আমি লিখে রাখছি, তাহলে মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার, তাহলে 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 1000 মিলিমিটার। তাহলে 1 মিটারকে এইভাবে লেখা যায়, 100 সেন্টিমিটারকে কিন্তু 10⁻² সেন্টিমিটার লেখা যায়। তারপরে এখানে হচ্ছে 1000 মিলিমিটার, সেখানে 10⁻³ মিলিমিটার লেখা যায়। তাহলে মিটার থেকে যখন তোমরা সেন্টিমিটারে যাবা, মিটার থেকে যখন সেন্টিমিটারে যাবা, সব সময় এই কথা মাথায় রাখবা, মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছ 10⁻² দিয়ে গুণ করে দিবা। আর যদি সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাও তাহলে 10 দিয়ে গুণ করে দিবা। আর মিটার থেকে যদি ডাইরেক্ট মিলিমিটারে যাও, মিটার থেকে ডাইরেক্ট মিলিমিটারে যাও, তাহলে এই দুটো যোগ করে অর্থাৎ 10⁻³ দিয়ে গুণ করে দিবা। ক্লিয়ার কথাটা? তাহলে আবার বলি, সেটা হচ্ছে মিটার থেকে সেন্টিমিটারে গেলে 10⁻² দিয়ে গুণ, সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে জাস্ট 10 দিয়ে গুণ। আর যদি মিটার থেকে ডাইরেক্ট মিলিমিটারে চলে যাও তাহলে 10⁻³ দিয়ে গুণ করে দিবা। তাহলে দেখো, আমরা কনসেপ্ট 1 এর দুইটা ম্যাথ একটু দেখব। ম্যাথ দুইটা কি বলতেছে দেখো, খেয়াল করো তোমরা। স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস পাওয়া গেল। আয়তন পরিমাপে কি পাওয়া গেছে? ব্যাস পাওয়া গেছে 5.8 সেমি ব্যাস পাওয়া গেছে। ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.02 সেমি। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো। ভার্নিয়ারের ঘর সংখ্যা নির্ণয় করতে বলছে, তার মানে ভার্নিয়ারের ঘর সংখ্যা মানে কি নির্ণয় করতে বলছে? এন এর মান নির্ণয় করতে বলছে। আর এখানে ব্যাস মানে কি? এখানে ব্যাস হচ্ছে ডি দিয়ে আছে, তাহলে ডি দিয়ে আছে। আর ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে, এটা হচ্ছে বিসি বের করি। তাহলে আমরা এবার এগুলোকে একটু ফাইন্ড আউট করে নিই। সেটা হচ্ছে কি কি দেওয়া আছে, তাহলে ডি দেওয়া আছে, ডি মানে ব্যাস 5.8 সেমি। আচ্ছা, আমাদের ব্যাস দেওয়া আছে, লাগবে কি? তাহলে আর এর মান, তাহলে আর ইজিক্যালস টু d/2, তার মানে 5.8/2 ইজিক্যালস টু কত? d/2 ইজিক্যালস টু 5.8/2 অর্থাৎ 2.9 সেমি। এরপরে আসো ভিসি। ভিসি এর মান কত দিয়ে আছে? 0.02 সেমি। বের করতে হবে কি? এন এর মান। এখন দেখো ভাইয়া, খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে আমরা যে সূত্র বসাবো, কোন সূত্রটা বসাইতে পারি? এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ এই 2 নাম্বার সূত্রটা। 2 নাম্বার সূত্রটা কি? সূত্র হচ্ছে ভিসি সূত্র, তাহলে ভিসি ইজিক্যালস টু S/N। দেখো তো এখানে কোথাও কি এস এর মান দিয়ে আছে? কিন্তু দিয়ে আছে কি? ব্যাসের মান। কিন্তু এই ব্যাসের মানটা তোমাদের ব্যবহার করাই লাগবে, মানে এই ম্যাথে এটা ব্যবহার করা লাগতেছে না, এই ম্যাথে এটা ব্যবহার করা লাগবে না, এই মানটা দেওয়া আছে অন্য ম্যাথ সলভ করার জন্য। কিন্তু তোমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এস। এস এর মান কিন্তু কোথাও দেয়নি, কিন্তু আমি তোমাদের তো বলেই দিছি, এস দেয়া থাক বা না দেয়া থাক, এস এর মান সবসময় 1 মিলিমিটার তোমরা ধরে নিবা। তাহলে এবার আসো, তোমরা কি করবা?
ভিসি ইজ ইকুয়ালস টু এস বাই এন, সূত্রটা বসাই দিলাম। এখন দেখো আমাদের বের করা লাগবে ঘর সংখ্যা। তাহলে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা মানে হচ্ছে এন, অর্থাৎ ঘর সংখ্যা আর ভাগ সংখ্যা কিন্তু একই জিনিস। তাহলে এখানে এন ইজ ইকুয়ালস টু এস বাই ভিসি। তাহলে এখানে এস এর মান সবসময় 1 আর ভিসির মানটা আমরা বসাবো। এখন এসে তোমরা খেয়াল করো ভাইয়া, ভিসির মান দেখো কিসে দেওয়া আছে, 0.02 সেমিতে। তাহলে এখন আমাদের এই যে এস এর মান কিসে থাকে, এস এর মান কিন্তু মিলিমিটারে আছে। তাহলে এখন তোমাদের একটা কাজ করা লাগবে, যে কোনো একটাই এককে এটাকে কনভার্ট করা লাগবে, হয় সেমিকে মিলি করো নতুবা মিলিকে সেমি করো। তাহলে আমি এখানে প্রথম মিলিমিটার বসাইছি, তাহলে এটাকেও মিলিমিটার বসাবো। তাহলে এটাকে যদি আমি মিলিমিটার করতে চাই সেমিকে, তাহলে 10 দিয়ে গুণ করা লাগবে, অর্থাৎ 0.2 হবে। তাহলে এবার যদি 1/0.2 করো তাহলে তোমরা ফলাফল পাবা 5। অতএব n ইজ ইকুয়ালস টু 5, এইটাই হবে আমাদের অ্যান্সার। এবার দেখো ভাইয়া, এবার কি দিয়ে আছে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনকাকৃতি একটি বাক্সের দৈর্ঘ্য। ঘনকাকৃতি মানে কি, ঘনকাকৃতি মানে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই সেম, মানে শেপটা এই যে এরকম হবে। তোমরা যখনই এরকম পাবা তখনই সাথে সাথে শেপটা দাগাই ফেলবা। তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনকাকৃতি একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপ করে 10 সেমি পাওয়া গেল। তার মানে এটা দৈর্ঘ্য, এল এর মান দেয়া আছে 10 সেমি। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। তাহলে ভার্নিয়ারের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। ভার্নিয়ার ধ্রুবক মানে কি ভাইয়া, ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি তোমার নির্ণয় করতে হবে। আচ্ছা দেখি কি কি মান দেয়া আছে। এখানে মান দেয়া আছে হচ্ছে এল এর মান। তাহলে এল ইজ ইকুয়ালস টু দেয়া আছে হচ্ছে 10 সেমি, 10 সেমি। তারপরে এল ইজ ইকুয়ালস টু, তারপরে ভিসি এর মানটা তোমাকে বের করতে হচ্ছে। আর এখানে দেয়া আছে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। তোমরা সবসময় এই জিনিসটা খেয়াল করবা, যেটা জোড় সংখ্যায় দেয়া থাকে আর যেটা বেজোড় সংখ্যায় দেয়া থাকে, বেজোড় সংখ্যাটা সবসময় মূল স্কেলের ভাগ সংখ্যা আর জোড়টা সব সময়ের জন্য ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তার মানে যদি এরকম দুইটা দেওয়া থাকে তাহলে জোড়টা সবসময় ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হবে, কারণ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এরকম করে হয়। আর মূল স্কেল যদি 9 হয় ভার্নিয়ার হবে 10, মূল স্কেল যদি 19 হয় ভার্নিয়ার হবে 20, মূল স্কেল যদি 29 হয় ভার্নিয়ার হবে 30, মূল স্কেল যদি 39 হয় ভার্নিয়ার হবে 40, এরকম করে হবে। অর্থাৎ জোড় যেটা হবে, ওপরে তোমরা জোড় দেখতে পাচ্ছ, তাহলে জোড় যেটা হবে সেটা ভার্নিয়ার, আর বেজোড় যেটা হবে সেটা সবসময় মূল স্কেলের ভাগ সংখ্যা। তাহলে তোমরা এটা খেয়াল রাখবা, ভার্নিয়ারের ভাগ সংখ্যা কখনোই কি হইতে পারে না, বেজোড় হইতে পারে না। তাইলে এবার এখানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা অর্থাৎ এন এর মান কিন্তু দেওয়া আছে। এন এর মান হচ্ছে কত, এন এর মান হচ্ছে 20। তাহলে আমাদের বের করতে হবে কি, বের করতে হবে ভিসি। আচ্ছা তাহলে আমরা এখন মান সূত্রটা বসাবো। সূত্রটা কি, আমরা যদি ভিসি ইজ ইকুয়ালস টু এস বাই এন। তাহলে এখানে দেখো আমাদের যে মানটা দেয়া আছে, এখানে এই যে বাহুর মান, এটা কিন্তু আমাদের এখানে লাগবে না। কেন, কারণ এটা পরবর্তী যে ম্যাথ আছে সেই ম্যাথের জন্য লাগবে। এটা দিনাজপুর বোর্ডে আসছিল 2023-এ। তাহলে এস এর মান আমরা সবসময় কি করব, 1 মিলিমিটার মনে রাখবো। তাহলে এখানে আমাদের বের করতে হচ্ছে ভিসি। তাহলে ভিসি ইজ ইকুয়ালস টু এস বাই এন। তাহলে আমরা মান বসাই, এস এর মান হচ্ছে 1, দেয়া থাক না দেয়া থাক, যেহেতু এখানে দেয়া নাই তাও আমি বসাবো। এন এর মান হচ্ছে 20। অতএব ভিসি ইজ ইকুয়ালস টু 1/20। তাহলে 1/20 মানে 0.05। এই তো হয়ে গেল। এখন দেখো আমাদের মানটা কিন্তু বের হয়ে গেছে। তাহলে এখন এই যে বাহুর মানটা আমরা আমাদের ব্যবহার করতে হয়নি কেন, কারণ ওটা পরবর্তী যে ম্যাথ আছে সেই ম্যাথের জন্য ওই মানটা দিয়ে আছে। সুতরাং এটা একটু খেয়াল করবা তোমরা, এটা আমাদের দরকার পড়বে না। এখন এইটুকু ডাটা দিয়ে আমি এই ম্যাথটা করে ফেলতে পারি, বাস। তাহলে এখন ভিসির মানটা আমাদের কিসে আসলো, ভিসির মানটা কিন্তু মিলিমিটারে আসছে, কারণ 1 যেহেতু আমাদের প্রধান স্কেলে এটা আমাদের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য যেহেতু 1 মিলিমিটার, সেহেতু আমাদের এটা মিলিমিটারে আসছে। যদি তোমাদের এটা সেন্টিমিটারে কনভার্ট করতে হয় তাহলে কি করবা, সেন্টিমিটার যেহেতু বড় একক, 10-এর পার্থক্য আছে, ভাগ করে দিবা 10 দিয়ে, অর্থাৎ 0.05 সেমি হবে তখন। এটা হবে তখন অ্যান্সার।
আমাদের একটা প্রশ্ন আসছে কুমিল্লা বোর্ডে 23, কি বলতেছে? স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপে নিম্নরূপ তথ্য পাওয়া গেল। দেখো কি কি তথ্য দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে আয়তাকার বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের তথ্য দেওয়া আছে। বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ কি কি দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম কিসের মান? প্রধান স্কেলের পার্ট। এটা দেওয়া আছে 15 সেমি, এটা দেওয়া আছে 10 সেমি। আর এটা হচ্ছে ভার্নিয়ারের সমাপতন। দৈর্ঘ্যের ভার্নিয়ারের সমাপতন দেওয়া নেই, কিন্তু প্রস্থের দেওয়া আছে 8। তারপরে আছে ভিসি। ভিসি মানে কি? ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক দুটার জন্যই দেওয়া আছে 0.1 মিলিমিটার। আর পাঠ দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে 15.12 সেমি। আর প্রস্থের ক্ষেত্রে কিন্তু দেওয়া নাই, অর্থাৎ ওয়াই এর মানটা কিন্তু আমাদের দেওয়া নাই। তাহলে এখানে আমাদের বলছে দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপে আপেক্ষিক ত্রুটি 0.5%। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দৈর্ঘ্য প্রস্থের আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে কত? 0.5%। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে আমাদের ওয়াই এর মানটা কিন্তু অবভিয়াসলি লাগবে, কারণ এখানে দৈর্ঘ্যের মান দেওয়া আছে, কিন্তু এটা দৈর্ঘ্যের মান, কিন্তু প্রস্থের মানটা কিন্তু দেওয়া নাই। কিন্তু প্রস্থের মান বের করার জন্য সবগুলো ডাটাই আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রস্থ বা ওয়াই এর মানটা আগে বের করে নিই। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে আমাদের এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম এর মান হচ্ছে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে হচ্ছে 10 সেমি। তাহলে 10 সেমি লিখলাম, 10 প্লাস হচ্ছে ভার্নিয়ারের সমাপতন দেওয়া আছে হচ্ছে 8, আর ভিসির মান দেওয়া আছে 0.1 মিলিমিটার। তাহলে 0.1 মিলিমিটার, ভাই এটা কিসে দেওয়া আছে? মিলিমিটারে। কি করা লাগবে? সেন্টিমিটার। তাহলে কি করব? 10 দিয়ে ভাগ করা লাগবে, অর্থাৎ 0.01 সেন্টিমিটার। তাহলে এখানে 0.01 সেমি। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে টোটাল মানটা আসবে কত? 10.08 সেমি। 10.08 সেমি, এটা হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ ওয়াই কি? প্রস্থ। তাহলে প্রস্থের মান আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থটা লিখে নিচ্ছি। তাহলে ওয়াই এর মানটা আমরা এখানে কেটে দিলাম, কেটে দিয়ে ওয়াই এর মানটা বসাই দিচ্ছি 10.08 সেমি। আচ্ছা, এবার আমাদের কি বলছে? আমাদের বলছে যে এখানে 5% ত্রুটি আছে। কিসের ত্রুটি? আর বস্তুর শেপটা কি দেখো তো ভাইয়া, বস্তুর শেপটা কিন্তু আয়তাকার। আয়তাকার হলে কি হবে? আয়তাকার হলে দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদা হবে। দৈর্ঘ্য হবে এ এবং প্রস্থ বি, তাহলে এটার ক্ষেত্রফল হবে এ গুণন বি। তাহলে আমাদের আলাদা করে দৈর্ঘ্যেরটাও বের করা লাগবে, আলাদা করে প্রস্থেরটাও বের করা লাগবে, এবং দুটাকে গুণ করা লাগবে। এখন দেওয়া মান থেকে আমরা আগে সূত্রটা লিখে নেব। তাহলে আমরা জানি লিখে রেখে নেব। আমরা জানি যে আর ই ইজ ইকুয়ালস টু চূড়ান্ত ত্রুটি, কিসের চূড়ান্ত ত্রুটি? ক্ষেত্রফলের। তাহলে চূড়ান্ত ত্রুটি বাই হচ্ছে পরিমাপকৃত মান গুণন 100%। তাহলে আমরা এখানে চূড়ান্ত ত্রুটি মানে কি? যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে বড় ক্ষেত্রফল মাইনাস পরিমাপকৃত ক্ষেত্রফল আর নিচে হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল। মানে উপরে যা বসাবো নিচে আমি তাই বসাবো। উপরে যদি ক্ষেত্রফল হয় নিচেও কিন্তু ক্ষেত্রফলে হবে। খেয়াল রেখো, ওনাকে তোমরা উপরে ক্ষেত্রফল ঠিকই দাও, নিচে কিন্তু বাহু দিয়ে দাও। এই মানটা আমরা পরে বসাবো। তাহলে আমাদের এখানে পরিমাপকৃত ক্ষেত্রফল বের করতে গেলে কি করা লাগবে? আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, তার মানে আমরা এখানে পরিমাপকৃত ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হবে 15.12 গুণ 10.08। এটা গুণ করলে আমরা যে মানটা পাবো সেটাই, অর্থাৎ এখানে আসবে 152.4096 সেন্টিমিটার স্কয়ার। এটা আসবে আমাদের পরিমাপকৃত ক্ষেত্রফল।
এবার আমাদের দ্বিতীয় ধাপের কাজ, অর্থাৎ টুটিকে বিবেচনায় নিয়ে তারপরে আমরা কি করব, আমাদের হচ্ছে পরবর্তী দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো আমরা নতুন করে আবার বের করব টুটি সহকারে। তাহলে সেখানে কি পাবো, একটা বড় দৈর্ঘ্য এবং একটা ছোট দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য সমান সমান 15 তাহলে এর কি, এর হচ্ছে আমাদের টুটি বের করতে হবে প্লাস মাইনাস 0.5%। তার মানে বড় দৈর্ঘ্য কত হবে, এত প্লাস 0.5%। তাহলে কত এর 0.5%, তাহলে এত, তারপরে প্লাস 5.15 এর 0.5/100 এটা। আচ্ছা, আর এত, তার মানে এখানে টোটাল যে মানটা আসবে সেই মানটা 15.1956 সেমি। আবার ছোট দৈর্ঘ্য কত হবে, ছোট দৈর্ঘ্য হবে এত মাইনাস 0.5, এত মাইনাস এর 0.5/100। তাহলে ছোট মানটা আসবে 15.0444 সেমি। এত। এইভাবে আমাদের কি করা লাগবে, আবার প্রস্থের মানটাও বের করে নেওয়া লাগবে। তাহলে দৈর্ঘ্য আমরা বের করে নিছি, এবার আমরা কি করব, প্রস্থের মানটা বের করব। তাহলে প্রস্থের মান কত দেয়া আছে, প্রস্থ সমান সমান 10.08 এত সেমি। তাহলে এবার আমরা টুটি ধরে কি করব, টুটি বিবেচনা করলে প্লাস মাইনাস 0.5%। তাইলে বড় প্রস্থ কত হবে, এত প্লাস এত এর 0.5%, মানে 0.5/100। এখানে একটা মান পাবো আমরা, তাহলে এখানে এই মানটা পাবো 10.1304 এত সেমি। আবার ছোট প্রস্থ তাহলে 10.08 মাইনাস 10.08 এর 0.5/100 এত। তাহলে এখানে আমরা ছোট প্রস্থ পাবো 10.0296 সেমি। এই তো আমরা পেয়ে গেলাম। এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে ছোট যে বাহু এবং ছোট যে প্রস্থ আছে সেটা দিয়ে ছোট ক্ষেত্রফল এবং বড় যে দৈর্ঘ্য এবং বড় যে প্রস্থ আছে সেটা দিয়ে আমরা কি করব, বড় ক্ষেত্রফল বের করে নেব। তার মানে সম্ভাব্য বড় ক্ষেত্রফল। তাহলে বড় ক্ষেত্রফল কি হবে, বড় ক্ষেত্রফল সমান সমান বড় বাহু গুণন বড় দৈর্ঘ্য গুণন বড় প্রস্থ। তাহলে বড় দৈর্ঘ্য গুণন বড় প্রস্থ। তাহলে এই মানটা কত আসবে, 153.9375 সেন্টিমিটার স্কয়ার। আর ছোট ক্ষেত্রফল কত হবে, ছোট দৈর্ঘ্য গুণন ছোট প্রস্থ। তাহলে এটার মান কত আসবে, এটার মান আসবে 150.898893 এত সেন্টিমিটার স্কয়ার। এই গেল পরের স্টেপ। এবার কি করবো ভাইয়া, এবার ক্ষেত্রফল আমাদের হয়ে গেছে, বড় ক্ষেত্রফল এবং ছোট ক্ষেত্রফল এবং পরিমাপকৃত ক্ষেত্রফল। এবার আমরা বড় টুটি বের করব। তারপরে বড় টুটি সমান সমান বড় ক্ষেত্রফল মাইনাস পরিমাপকৃত ক্ষেত্রফল।
পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে বড় ক্ষেত্রফল আমাদের কত পাওয়া গেল? বড় ক্ষেত্রফল 153.9375 মাইনাস পরিমাপকৃত ক্ষেত্রফল হচ্ছে এই যে উপরে 152.0496। তাহলে এখন আমরা বিয়োগ করলে কত আসবে? 1.529 সেন্টিমিটার স্কয়ার। এটা হবে আমাদের বড় টুটি। এবার ছোট টুটি, ছোট টুটি এখানে পরিমাপকৃত ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের মানটা কত হবে? 152.4096 মাইনাস 150.8893। তাহলে এখানের মানটা 1.5203 সেন্টিমিটার স্কয়ার। কিন্তু আমরা এটা কি করব না, এটা আমরা ব্যবহার করব না, অর্থাৎ ছোট যে টুটি বের হবে সেটা আমরা কি করব না, ব্যবহার করব না। আমাদের দরকার হচ্ছে বড় টুটি। তাহলে আমরা কোনটা নিব? বড় টুটি নিব, অর্থাৎ 1.529 সেন্টিমিটার স্কয়ার এটা নিব। তাহলে এবার কি করব? এটা মুছে দিচ্ছি, তাহলে এটা আমরা আমাদের লাগবে। তাহলে এখানে এই যে এটাই কি, এটাই তো বড় ক্ষেত্রফল মাইনাস পরিমাপকৃত ক্ষেত্রফল, তাই নয় কি? তাহলে এখানে মানটা বসাই দাও, 1.529 বাই হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল কত? 152.4096 গুণন 100%। এবার আমাদের এখানে মান কত আসতেছে? মান আসবে 1.002%, অর্থাৎ প্রায় 1%। তাহলে আমাদের দেখো দেয়া আছে কি, দৈর্ঘ্য ও প্রস্থের আপেক্ষিক ত্রুটি দেয়া আছে 0.5%। তাহলে 0.5% মানে যদি আমাদের ক্ষেত্রফলের ত্রুটি হয়, আমরা বলছিলাম এর আগে, সেটা কি, যদি বাহুর ত্রুটি x% হয়, ক্ষেত্রফলের ত্রুটি হবে 2x%, আর আয়তনের ত্রুটি হবে 3x%। তাহলে এখানে আমাদের বাহুর ত্রুটি 0.5% হলে অবভিয়াসলি ক্ষেত্রফলের ত্রুটি 1 পয়েন্ট হইতেই হবে ন্যূনতম। তার বেশি হইতে পারে কিন্তু কম কখনোই হবে না। আমাদের দেখো মানটা চলে আসছে। তাহলে আমরা বলতে পারি যে গাণিতিকভাবে বিশ্লেষণ করে বলতে পারি যে হ্যাঁ, দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ হবে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। একটি ঘনক আকৃতির বস্তু পি এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য 5.5 সেমি, যাতে আপেক্ষিক ত্রুটি 7%। পি এর আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? তাইলে একটি ঘনক আকৃতির বস্তু পি, তাহলে ঘনক আকৃতি মানে কি তোমরা জানো? ঘনক আকৃতি মানে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, ঘনক আকৃতির, অর্থাৎ তিনটাই a, অর্থাৎ a কিউব। এখানে কি সূত্র বসবে ভাইয়া বলো? a কিউবের সূত্র বসবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা সূত্রটা লিখে নিব। তাহলে আমরা জানি আপেক্ষিক ত্রুটি কি? আর রিলেটিভ এরর ইজ ইকুয়ালস টু চূড়ান্ত ত্রুটি। তাহলে কিসের চূড়ান্ত ত্রুটি? আয়তনের চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড আয়তনের পরিমাপকৃত মান গুণন 100%। তাহলে দেখো আমাদের আয়তনের চূড়ান্ত ত্রুটি মানে কি? আয়তনের চূড়ান্ত ত্রুটি মানে বড় আয়তন মাইনাস পরিমাপকৃত আয়তন। ছোট আয়তন নয় কিন্তু, পরিমাপকৃত আয়তন ডিভাইডেড পরিমাপকৃত আয়তন। গুণন 100%। তাহলে এবার আমরা মানটা বসাবো। তাহলে আমাদের কি কি বের করা লাগবে? পরিমাপকৃত আয়তন এবং পরিমাপকৃত আয়তন। দেখো, তাহলে আমরা পরিমাপকৃত আয়তনটা বসাবো।
এখন দেখো তো ভাইয়া কি দেয়া আছে, আমাদের দৈর্ঘ্য দেয়া আছে 5.5 সেমি আর ত্রুটি দেয়া আছে 7%। তাহলে আমরা আগে কি করব, আগে আমরা পরিমাপকৃত দৈর্ঘ্যটা দেখি। তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য কত, পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য সমান সমান 5.5 সেমি। তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে আয়তন কত হবে, পরিমাপকৃত আয়তন, যেহেতু এটা ঘনক আকৃতি তাহলে আয়তন হবে কিউব, আয়তন কত হবে কিউব, 166.37 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত আয়তন। এবার আমাদের কি বের করতে হবে, এবার আমাদের বের করতে হবে ত্রুটি ধরে। তাহলে ত্রুটি ধরে পাই, তাহলে ত্রুটি ধরে পাই, বাহুর ত্রুটি কত, 5.5 এর 7%, 5.5 এর 7%, অর্থাৎ 7/100, 7/100, অর্থাৎ বড় বাহু হবে 5.5 প্লাস 5.5 গুণ 7/100। তাহলে এখানে মান আসবে কত, মান আসবে 5.885 এত সেন্টিমিটার। তাহলে এবার বড় আয়তন হবে 5.885 এর কিউব ইজিক্যালস টু 203.8 সেন্টিমিটার কিউব। এই তো হলো আমাদের সবচেয়ে বড় আয়তন। এবার আমরা কি বের করবো, ছোট আয়তনটা বের করব। তো ছোট আয়তন কত হবে দেখো, এবার ছোট আয়তন হবে ছোট বাহু দিয়ে, অতএব ছোট বাহু হবে 5.5 মাইনাস 5.5 এর 7/100। তাহলে আমাদের ছোট বাহু হবে 5.115 সেমি। অতএব ছোট আয়তন কত হবে ভাইয়া দেখো, একে কিউব করে দেব, শুধুমাত্র এটাকে কিউব করে দিলেই হয়ে যাবে। তারপরে আমাদের মান আসবে 133.8 সেন্টিমিটার কিউব। এই তো আমাদের হয়ে গেল, ছোট মানটাও চলে আসলো। এরপর আমরা কি করব, বড় ত্রুটিটা বের করব। তাহলে বড় ত্রুটি বের করতে গেলে কি করা লাগবে, বড় ত্রুটি বের করতে গেলে কি করতে হয়, বড় ত্রুটি বড় আয়তন মাইনাস পরিমাপকৃত আয়তন। তার মানে বড় ত্রুটি সমান সমান, বড় মানটা কত, 203.8 মাইনাস পরিমাপকৃত আয়তন 166.37। তাহলে এটাই হবে আমাদের বড় ত্রুটি। এর যে মানটা আসবে 37.43 সেমি। তাহলে এই যে মানটা আসছে বড় ত্রুটি, এই বড় ত্রুটিটা আমরা নিব। আরেকটা মান আসবে ছোট ত্রুটি, সেটা হচ্ছে পরিমাপকৃত মান মাইনাস ছোট আয়তন, কিন্তু সেটা আমরা নিব না, কারণ এটা আমরা ব্যবহার করব। তাহলে এই মানটাই আমরা কোথায় বসাবো, উপরে। তাহলে এই মানটা আমরা উপরে বসাই দিই। তাহলে আমাদের এখানে বড় আয়তন মাইনাস পরিমাপকৃত আয়তন, তাহলে বড় আয়তন কত ছিল 203.8 মাইনাস ছোট বড় আয়তন মাইনাস পরিমাপকৃত আয়তন 166.37 ডিভাইডেড পরিমাপকৃত মান অর্থাৎ 166.37 গুণন 100%। তার মানে এখানে মান কত আসলো,
37.43 বাই 166.37 গুণন 100% ইজিক্যালস টু 22.5%। তোমরা করে দেখবা, এটা আসবে অ্যান্সার। তাহলে এই তো হয়ে গেল আমাদের আয়তনের ত্রুটি। তাহলে দেখো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে বাহুর ত্রুটি যদি x% হয় তাহলে ক্ষেত্রফলের ত্রুটি ন্যূনতম হবে 2x%, অর্থাৎ দ্বিগুণ। আর আয়তনের ত্রুটি হবে ন্যূনতম 3x, অর্থাৎ 3 গুণ। তাহলে দেখো তো ভাইয়া জিনিসটা মেলে কিনা। আমাদের বাহুর ত্রুটি কত দেওয়া ছিল? 7 দেওয়া ছিল, 7% দেওয়া ছিল। তাহলে আমাদের ক্ষেত্রফল হইলে কত হইতো? ন্যূনতম হইতো 14। তাইলে আয়তনের ত্রুটি আমাদের বের হয়েছে 22.5। তাহলে 22.5 অবশ্যই 21 থেকে বড়, বা 21 থেকে বড় নয় কি? অতএব আমাদের যে মানটা আসছে, মানটা ঠিক আসছে। আমাদের দ্বিতীয় ম্যাথে কি আছে দেখো, একটা চিত্র দিয়ে আছে, বলা আছে কিউ বস্তুটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ আছে। তাহলে এখানে দেখো তো ভাইয়া কি, মানে আমাদের এই যে পরিমাপটা, মানে শেপটা আছে, শেপটা কি? শেপটা হচ্ছে ঘনবস্তুর শেপ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে ঠিক, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো আলাদা আলাদা। তাহলে আমরা এখন কি করব? এই বস্তুটার ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের কিন্তু ত্রুটি দেওয়া নাই, বাহুর ত্রুটি কিন্তু দেওয়া নাই, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য এখানে কত? তাহলে এর কি কি দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 5 সেমি। প্রস্থ দেওয়া আছে, আচ্ছা দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি, প্রস্থ দেওয়া আছে 5 সেমি, এবং উচ্চতা দেওয়া আছে 10 সেমি। তাহলে দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 5 সেমি এবং উচ্চতা হচ্ছে 10 সেমি। এইটা দেওয়া আছে, ত্রুটি কিন্তু দেওয়া নেই। তাহলে ত্রুটি যদি না দেওয়া থাকে তাহলে আমরা কত ধরবো বলো? ±0.5, এটা আমরা ধরে নিব। তাহলে আমাদের প্রথম আগে কি বের করা লাগবে? আয়তনের ত্রুটি বের করা লাগবে। সূত্রটা বসাই দেব যথারীতি আগের মতো। তাহলে চলো সূত্র বসাই দিই। আমরা জানি কি, আর ই ইজিক্যালস টু আয়তনের চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত আয়তনের পরিমাপকৃত মান। আয়তনের পরিমাপকৃত মান গুণন 100%। তাহলে আয়তনের চূড়ান্ত ত্রুটি মানে কি? বড় আয়তন মাইনাস পরিমাপকৃত আয়তন ডিভাইডেড পরিমাপকৃত আয়তন। তাইলে এবার দেখো আমাদের বড় আয়তনটা বের করা লাগবে। বড় আয়তন আমি কি দিয়ে বের করবো ভাইয়া? ওই তো ত্রুটি বিবেচনা করে আমরা বড় আয়তনটা বের করে নেব। তাহলে এবার আমরা পরিমাপকৃত আয়তনটা বের করে নিই। তাহলে এবার আমাদের আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা 50 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত আয়তন। ওকে, এবার আমরা কি করব? ত্রুটি ধরে পাই দৈর্ঘ্য ±0.5। কেন ±0.5? যেহেতু দেয়া নাই। প্রস্থ ±0.5, উচ্চতা ±0.5। তাহলে এবার আমরা এই দুটোতে কি বের করব? সবচেয়ে বড় আয়তন, বড় বাহু এবং বড় বাহু দিয়ে বড় আয়তন, এবং সবচেয়ে ছোট বাহু দিয়ে ছোট আয়তন। তাহলে এবার বড় আয়তন
বড় আয়তন কি কি করা লাগবে ভাইয়া? বড় বড় সবগুলো বাহু দেওয়া লাগবে, তাই কিনা? তাহলে এখানে দেখো, বড় দৈর্ঘ্য নেব, বড় প্রস্থ নেব, আর বড় উচ্চতা নেব। তাহলে বড় দৈর্ঘ্য কত? 15 প্লাস 0.5 গুণন 5 প্লাস 0.5 গুণন 10 প্লাস 0.5। তাহলে এবার আমাদের বড় আয়তনটা আসবে। বড় আয়তন কত হবে? 895.125 সেন্টিমিটার কিউব। এবার আমার ছোট আয়তন, তাহলে ছোট আয়তন কত হবে? সব ছোট বাহুগুলো দিয়ে আমি বের করবো। তাহলে ছোট বাহু 15 মাইনাস 0.5, জাস্ট মাইনাস করে দেব। 5 মাইনাস 0.5 গুণন 10 মাইনাস 0.5। তাহলে এটা যদি আমরা হিসাব করি, তোমরা ক্যালকুলেটরে হিসাব করবা, দেখবা মান আসবে 619.875 এত সেন্টিমিটার কিউব। এবার দেখো তোমাকে কি করবো আমরা? বড় আয়তন মাইনাস পরিমাপকৃত আয়তন বাই বড় আয়তন, পরিমাপকৃত আয়তন। তাহলে পরিমাপকৃত আয়তন আমরা কত পাইছি দেখো? 750। আর বড় আয়তন আমরা কত পাইছি? বড় আয়তন পাইছি 895.125। 895.125। আর ছোট আয়তন পাইছি 619.875। যদিও আমরা এটা ব্যবহার করব না। তাহলে এবার আমি মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা এখানে মানটা বসাই দেখো। তাহলে বড় আয়তন কত? বড় আয়তন হচ্ছে 895.125 মাইনাস পরিমাপকৃত আয়তন কত ভাইয়া? 750 ডিভাইডেড কত? 750 গুণন 100%। তাইলে এবার আমাদের এখানে মানটা কত আসবে? মানটা আসবে 145.125 বাই হচ্ছে 750 গুণন 100%। তাইলে এখানে আমাদের ফলাফল আসবে 19.33%। তোমরা করে দেখবা, এটা অ্যান্সার। তাহলে আমাদের আয়তন পরিমাপের ত্রুটি হচ্ছে 19.33%। আয়তন পরিমাপের ত্রুটি। তাহলে দেখো তো আমরা এবার মিলাই, কথাটা মিলে কিনা। তাহলে বাহুর ত্রুটি যদি x% হয়, ক্ষেত্রফলের কত হবে ভাইয়া? 2x%। আয়তনের কত হবে? ন্যূনতম 3x%। তাহলে এটার ক্ষেত্রে আমরা ধরে নিছিলাম কত? 0.5। তাহলে আমাদের এখানে দেখো যে এটা আমাদের হচ্ছে ছিল 5%। তাহলে 5% হলে 3 5 15, এটা প্রায় 19 সামথিং, অর্থাৎ 15 উপর আসছে। সুতরাং ম্যাথটা ঠিক আছে। তাহলে এই যে দেখো আমাদের হয়ে গেল ম্যাথটা। এখন তোমরা যখন ম্যাথটা করবা তখন খেয়াল রাখবা এই সূত্রের দিকে। তোমরা আগে সূত্রটা বসাবা, তারপর ম্যাথটা করে ফেলবা। কিন্তু যখন সাজাবা তখন এই ম্যাথটা আগে করে তারপর সূত্রটা লিখবা। তোমাদের বোঝানোর জন্য আমি সূত্রটা আগে লিখছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমি কোন জায়গায় মানটা বসাচ্ছি আর কেন আমি মানটা বসাচ্ছি। সেই জন্য আমি এটা সামনে লিখছি বা উপরে লিখছি। তোমরা এটাকে পরে লিখবা, ওটাই নিচে লিখবা আর কি। আমাদের প্রশ্নটা কি বলতেছে যে এক শিক্ষার্থীর স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10। তোমাদের কি শিখাইছি ভাই? সেটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা সবসময় কিসে থাকবে? জোড়। আর মূল স্কেলের যে ভাগ সংখ্যা সবসময় কি থাকবে? বিজোড়। তাহলে এই 9টা হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এটা আমাদের কি ম্যাথে লাগবে না। এটা সবসময় ক্রস সংখ্যার সাথে মিলে যায়, 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাস, কিসের ব্যাস? গোলকের ব্যাসের প্রধান স্কেলের পার্ট পেলে হচ্ছে 15 মিলিমিটার। আচ্ছা, ভার্নিয়ার সমপাতন হচ্ছে 4, ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভি, আর এটা হচ্ছে মেইন স্কেলের পার্ট তথা এম। স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল। গোলকের কি চাইছে? ক্ষেত্রফল। তো তোমরা জানো ভাইয়া, সেটা হচ্ছে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? গোলকের ক্ষেত্রফলের সূত্র এই যে দেখো, 4 পাই আর স্কয়ার হচ্ছে গোলকের ক্ষেত্রফলের
সূত্র। তো আমরা এটা বের করব। তাহলে দেখো আমরা সমাধানে আসি। সমাধান, তাহলে আমাদের বের করতে হবে কি গোলকের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি গোলকের ক্ষেত্রফল কি, গোলকের ক্ষেত্রফল হচ্ছে গোলকের ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে আরটা কি ভাইয়া, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। তাহলে আমার এখানে মানটা বসানো লাগবে কার, তাহলে এখানে 4 থাকলো, পায়ের মান 3.1416 গুণন এই যে দেখো আর এর মানটা নাই, কিসের মান নাই, আর এর মানটা নাই। আমাদের এখন এই আর এর মানটা বের করা লাগবে। তো আর এর মান বের করার জন্য আমরা কি করব, দেখো এখানে কি কি দেয়া আছে, গোলকের ব্যাস দেয়া আছে আর কি ব্যাসার্ধ, কিন্তু আমাদের বের করা লাগবে কিসের মান, ব্যাসের। তাহলে আমাদের দেয়া আছে আমাদের ব্যাসের মান বের করা লাগবে আমাদের ব্যাসার্ধ। তাইলে এবার খেয়াল করো আমরা ব্যাসার্ধটা কিভাবে বের করব। আগে ব্যাসটাই বের করে নিই যেটা দেয়া আছে। তাহলে দেয়া আছে কি দেখো ব্যাস। তো আমরা ডি এর কি সূত্র জানি ভাইয়া, দেখো ডি ইজ ইকুয়ালস টু এম প্লাস ভি ইনটু ভিসি। তাহলে এখানে ডি বের করব, এম কত দেয়া আছে 15 মিলিমিটার প্লাস ভি হচ্ছে 4 গুণন ভিসি। ভিসি এর মানটা আমাদের বসাতে হবে। তাহলে ভিসি এর মান কি দেয়া আছে, হ্যাঁ একটা ডাটা দেয়া আছে, সেটা কি যে ভার্নের স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। এটা দিয়ে আমরা কি করতে পারি, অনায়াসে ভিসিটা কিন্তু বের করে নিতে পারি। তাহলে ভিসি মানে কি, ভিসি ইজ ইকুয়ালস টু এস বাই এম। কি বলছে ভাইয়া, সব সময় এসটা কত হবে 1 মিলিমিটার, সব সময়ের জন্য এটা 1 মিলিমিটার, আর এটা হচ্ছে 10। তাহলে 1/10 মানে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। তাহলে দেখো আমার এখানে কিন্তু একক পরিবর্তন করা লাগতেছে না, কারণ গোলকের ব্যাসের প্রধান স্কেলের পার্টটা কিন্তু মিলিমিটারেই দেওয়া আছে, আর আমার এখানে মানটা মিলিমিটারে বের হইল। তাহলে আমরা মানটা এখানে বসাই দিব, তাহলে 0.1। তাহলে এখানে আমাদের টোটাল মানটা কত আসবে, টোটাল মান আসবে 15.4 মিলিমিটার। তাহলে এটা কি পেলাম ভাইয়া, ব্যাস পেলাম, কিন্তু আমার লাগবে কি ব্যাসার্ধ। তো আমরা কি জানি ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু ডি বাই 2, অর্থাৎ ব্যাস বাই 2। তাহলে 15.4/2। তাহলে আমরা এখানে পাবো কি 7.7 মিলিমিটার। তাহলে 7.7 মিলিমিটার এইটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর এর মান। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি, এই আর এর মানটা এখন কি করবা, এখানে বসাই দিবা। তাহলে 7.7 একে স্কয়ার করে দাও, তাহলেই দেখো আমাদের মানটা চলে আসবে। তাহলে আমাদের মানটা কত আসবে, দেখো মানটা আসবে আমাদের 0.6 এত মিলিমিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ভাইয়ারা আজকে এই পর্যন্তই, তোমরা আমাদের সাথে থাকো, আমরা পরবর্তী ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো ভাইয়ারা আজ এই পর্যন্তই, আমাদের দেখা হবে পরবর্তী আগামী ক্লাসে। আর তোমাদের প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শিটটা আমাদের পিডিএফ আকারে দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখবা, সেখানে প্র্যাকটিস করবা। আর যদি তোমাদের কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের জানাবা।